Welcome everyone to today's video lecture. In this session, we shall unfold the very first sonnet of Sir Philip Sidney's uh, groundbreaking sonnet sequence, Astrophel and Stella. Astrophel and Stella is a work that not only laid the foundation for English sonnet tradition but also painted an intensely personal portrayal of love, longing, and creative struggle of a poet. This discussion will be conducted both in Bengali and English to ensure deeper understanding for all viewers. Sir Philip Sidney. স্যার ফিলিপ সিডনি ইংরেজি রেনেসাঁ যুগের একজন বিশিষ্ট কবি, প্রবন্ধকার, কূটনীতিক এবং সৈনিক ছিলেন। তিনি এলিজাবেথীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি হিসাবে বিবেচিত হন। স্যার ফিলিপ সিডনি 1554 সালের 30শে নভেম্বর কেন্ট কাউন্টির পেনসহার্স্ট প্লেসে তিনি একজন অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। সিডনি তার শিক্ষাজীবন শুরু করেন শ্রুসবারি স্কুলে এবং পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্রাইস্ট চার্চ কলেজে পড়াশোনা করেন, যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি কোনো ডিগ্রি আর্ন করতে পারেননি। এরপর 1572 থেকে 1575 Sir Philip Sidney undertook an extended European tour. He traveled France, Germany, Italy, Poland, Hungary, Austria, and he made numerous leading intellectuals, statesmen, and Protestants. His time abroad provided him with first-hand exposure to continental politics and humanist culture. এরপর স্যার ফিলিপ সিডনি কুইন এলিজাবেথের কোর্টে তিনি স্থান পান এবং সেখানে যথেষ্ট বুদ্ধিমত্তার ছাপ রাখেন এবং সেই সুবাদেই তিনি পরিচিত হন আর্ল অফ এসেক্সের সাথে এবং যখন তিনি আর্ল অফ এসেক্সের সাথে পরিচিত হলেন তখন আর্ল অফ এসেক্স এক কন্যা সন্তানের পিতা যার নাম পেনেলপ ডেভারেক্স এবং সেই সময় পেনেলপের বয়স মাত্র 12 বছর। স্যার ফিলিপ সিডনি fell in love with 12-year-old পেনেলপ ডেভারেক্স। আর্ল নিজে কিন্তু এদের এই সম্পর্ক মেনে নিয়েছিলেন এবং বিয়েও দিতে চেয়েছিলেন, কিন্তু বলা হয় যে স্যার ফিলিপ সিডনি নাকি একটু সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, সেজন্য পেনেলপ আর সিডনির বিয়ে হয়নি, বরং পেনেলপ বিয়ে করেছিলেন লর্ড রিচ বলে একজন ভদ্রলোককে। পেনেলপের সাথে যখন লর্ড রিচের বিয়ে হয়ে যায় তারপর স্যার ফিলিপ সিডনি তিনি
বুঝতে পারেন যে তিনি কতটা ভালোবাসতেন পেনেলোপকে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা পেয়েছি বিভিন্ন সনেট সিরিজ গুলিতে। তার মধ্যে একটা বলতে হয় অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটা ফার্স্ট ইংলিশ সনেট সিকোয়েন্স, এবং এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই সনেট সিরিজটা প্রকাশিত হয়েছিল 1591 সালে। 108 খানা সনেট এবং 11টা সংস নিয়ে এটা প্রকাশিত হয়েছিল। অ্যান্ড এরপর যেটা আরেকটা ইম্পর্টেন্ট লেখা, ডিফেন্স অফ পোয়েসি, এটা it is also known as an apology for poetry. এটা প্রকাশিত হয়েছিল 1595 নাগাদ, and it is one of the earliest significant works of English literary criticism. It actually defends poetry against the charges of immortality and frivolity. ওনার আরেকটি বিখ্যাত লেখা সেটা হচ্ছে আর্কেডিয়া। Arcadia, it is a pastoral romance, and Arcadia was written for his sister Mary Sidney. যাই হোক, রেনেসার কথা যখন বলি তখন রেনেসা হিউম্যানিজমের কথা বলি। এই হিউম্যানিজমের একটা উদাহরণ কিন্তু রেখে গেছেন, উদাহরণ ছাপ রেখে গেছেন স্যার ফিলিপ সিডনি তার জীবন দিয়ে। উনি অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি প্রথমেই বললাম উনি সৈনিক ছিলেন। উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নেদারল্যান্ডসে। স্প্যানিশদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং বলা হয় তখন তিনি বেশ গুরুতরভাবে আহত হয়েছিলেন, এবং আহত অবস্থায় যখন উনি পড়েছিলেন, আহত তৃষ্ণার্ত অবস্থায় ওনার কাছে সামান্য জল ছিল, কিন্তু উনি দেখলেন ওনার পাশে আরেকজন আহত সৈনিক পড়ে আছেন যিনি প্রচন্ড তৃষ্ণার্ত এবং ওনার কাছে জল নেই। স্যার ফিলিপ সিডনি নিজে জল পান না করে সেই জল তিনি দিয়েছিলেন অন্য ওই আহত সৈনিককে। হিউম্যানিজমের এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? যাই হোক, স্যার ফিলিপ সিডনি মারা গিয়েছিলেন 1586 উনি পরলোক গমন করেছিলেন। এবার চলে আসি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সম্বন্ধে আমি এক্ষুনি বললাম যে এটা একটা আসলে সনেট সিরিজ, যেই সনেট সিরিজে আমরা 108 সনেটস পাই এবং 11 সংস পাই। এবার প্রশ্ন হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কেন? অ্যাস্ট্রোফেল এই শব্দটির অর্থ স্টার লাভার। এখানে সিডনি নিজেকে অ্যাস্ট্রোফেল বলছেন। স্টেলা স্টেলা শব্দের অর্থ হচ্ছে স্টার, অর্থাৎ এখানে স্টেলা পেনেলভ ডেভারেক্স প্রবাবলি। তো তিনি স্যার ফিলিপ সিডনি তার যে ভালোবাসা, প্যাশনেট লাভ ফর পেনেলভ ডেভারেক্স, সেটা প্রকাশ করেছেন এই সনেট সিরিজে, যেটা আমরা ইতালিয়ান সনেট বা পেত্রাকান সনেটে যেটা আমরা যেই ফর্মটা আমরা দেখতে পাই। এখানে যে কটি সনেট আছে সেই সনেটগুলোর বেশিরভাগ সনেটগুলোর বিষয়বস্তু কিন্তু অতৃপ্ত ভালোবাসা বা ভার্চু ভার্সাস ডিজায়ার, ইনার কনফ্লিক্ট বা প্লেটনিক লাভ, পাওয়ার অফ পোয়েট্রি, এগুলো হচ্ছে এই সনেট সিরিজে থাকা সনেটগুলোর বিষয়বস্তু। এবার এই সনেটে আমরা যে স্টাইলটা দেখতে পাই, যে স্টাইলে লেখা আছে, এটা পেত্রাকান সনেট রাইটিং এর যে স্টাইল সেটাই আমরা দেখতে পাবো। আয়াম্বিক পেন্টামেটারে লেখা, এবং এখানে এ নাম্বার অফ রেটোরিক্যাল ডিভাইসেস আছে। আমরা যখন কবিতা আলোচনা করব প্রত্যেকটা আমরা আলোচনা করব, প্রত্যেকটা লাইনে যদি কোনো লিটারারি ডিভাইসেস থাকে, রেটোরিক্যাল ডিভাইসেস থাকে, তাহলে সেটা আমরা আলোচনা করব। প্যারাডক্স আছে, অ্যান্টিথেসিস, অক্সিমরন এখানে আছে।
এবং এই লেখাটা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটা বিখ্যাত কারণ দিস ইজ দ্য বার্থ অফ ইংলিশ রেনেসাঁ লিরিক অ্যান্ড ইট ইনফ্লুয়েন্সড স্পেন্সার অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। এই সনেট সিরিজটা প্রকাশিত হওয়ার পর বিখ্যাত কিছু ক্রিটিক এটাকে নিয়ে ওনাদের কমেন্ট পাস করেছেন, তার মধ্যে আমি দুটো বিখ্যাত সমালোচনা বলছি। C.S. লিউইস উনি বলছেন এটা কিরকম সনেট সিরিজ, পার্সোনাল, ইন্টিমেট অ্যান্ড মোরালি কমপ্লেক্স। G.W. নাইট উনি বলছেন a psychological drama of Renaissance love। এছাড়াও বেশ কিছু কোটেশন আছে, আমরা সেগুলো এটা থেকে দেখতে পাই। এবার সরাসরি চলে আসি কবিতাতে। আমরা যে কবিতাটা আলোচনা করব বলে লক্ষ্য নিয়ে এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে প্রথম সনেট, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সিরিজের প্রথম সনেট, লাভিং ইন ট্রুথ। লাভিং ইন ট্রুথ ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। প্রথম লাইন, লাভিং ইন ট্রুথ and pain in verse my love to show। এখানে আমি ওয়ার্ড মিনিং গুলো দিয়ে রেখেছি। দেখো, লাভিং ইন ট্রুথ, ট্রুথ মানে তিনি বলতে চাইছেন, কি বলতে চাইছেন? লাভিং ইন ট্রুথ মানে বলছেন লাভিং ট্রুলি অর সিনসিয়ারলি। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি তিনি কার প্রতি ভালোবাসা ব্যক্ত করার কথা বলছেন? ওনার ভালোবাসার মানুষ পেনেলপ। তিনি বলছেন পেনেলপকে তিনি কিরকম ভালোবাসতেন? সত্যিকারের ভালোবাসতেন, ট্রুলি ভালোবাসতেন, সিনসিয়ারলি ভালোবাসতেন। কিন্তু আমি বললাম ওই যে অজ্ঞাত কারণে, কোনো এক অজ্ঞাত কারণে তিনি বিয়ে করতে পারেননি। বিয়ে পরিবারে সবাই সম্মত ছিল। অনেকেই বলেন যে স্যার ফিলিপ সিডনি নিজেই নাকি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কারণ ওদের এজ গ্যাপ একটু বেশিই ছিল এবং তিনি ভাবছিলেন আর মূলত যখন কোনো কিছু সহজে পাওয়া যায় তখন তার মূল্য মানুষ দিতে জানে না। তাই হয়েছিল, যখন সহজে পেয়ে গিয়েছিলেন ইজিলি, তিনি এই ভালোবাসাটা জয় করতে পেরেছিলেন, তখন তিনি মূল্য দেননি। আবার কিছু কিছু বইয়ে আছে যে উনি রাজনৈতিক জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে এদিকে তিনি ইগনোর করছিলেন। অ্যান্ড ফেন ইন ভার্স, ফেন শব্দের এখানে অর্থ উইলিং। ফেন ইন ভার্স মাই লাভ টু শো মানে কি? তিনি তাহলে উনি বলছেন যে উনি সত্যিকারেই ভালোবাসতেন এবং তাই তিনি ওনার ভালোবাসাটা দেখাতে চাইছিলেন ওনার কবিতার মধ্য দিয়ে। দিস ইজ দ্য প্র্যাকটিস অফ ইতালিয়ান সনেট, যেখানে আমরা, বা পেত্রার্কান সনেট, যেখানে আমরা প্যাশনেট লাভ পাই। প্যাশনেট লাভ, এখানে এরা নিজেদের ভালোবাসা, বিরহ এগুলো প্রকাশ করেন। পরের লাইনে বলা আছে, দেখো, দ্যাট সি ডিয়ার সি। দেখো, সি শব্দ দুবার ব্যবহার করেছেন। দ্যাট সি ডিয়ার সি, এখানে আমরা কি পাই? এটা অ্যানাফোরা বলতে পারি। অ্যানাফোরা কারণ রিপিটেশন অফ দ্য ওয়ার্ড সি, দুবার রিপিট হচ্ছে। উই ক্যান টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। তো দেখো, এখানে দুবার সি বলছেন। প্রথমবার বলছেন দ্যাট সি, মানে ওই পেনেলোপকে বলছেন, কিন্তু ওই পেনেলোপকে তিনি কতটা ভালোবাসতেন সেই ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য তিনি এই ডিয়ার শব্দটা ব্যবহার করেছেন। ডিয়ার সি বলছেন। মাইট টেক সাম প্লেজার অফ মাই পেইন, এখানে পেইন মানে হচ্ছে পোয়েটিক পেন। তো তিনি কি বলছেন? মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন। এটাকে, এই যে প্লেজার অফ মাই পেন, এটাকে আমরা অক্সিমোরন বলতে পারি। দেখো, প্লেজার
আর পেন, দুটো প্রায় অপোজিট অপোজিট সেন্স বোঝাচ্ছে এবং দুটো পাশাপাশি বসানো আছে। ইউ ক্যান টেক ইট অ্যাজ এন অক্সিমোরন। তো তিনি কি বলতে চাইছেন, মাইট টেক সাম প্লেজার, মানে পেনেলপ একটু আনন্দ পেতে পারেন, ফাইন্ড প্লেজার, ফাইন্ড ডিলাইট, কি থেকে, অফ মাই পেন, যন্ত্রণা, এখানে পোয়েটিক পেন। এটা দু রকমের ভাবে, দুভাবে আমরা বলতে পারি। অনেক সময় হয় কি, কারোর প্রতি যদি হিংসে থাকে, শত্রুতা থাকে, তাহলে তার কষ্ট, তার ডাউনফল উল্টো দিকের মানুষটাকে আনন্দ দেয়, সেটা বলতে পারেন। আরেকটা যেটা, এখানে এই পেন বলতে পোয়েটিক পেন, কবিতা তিনি লিখতে চাইছেন ওনার নিজের ভালোবাসার মানুষটাকে জানানোর জন্য, কিন্তু কবিতা লেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পাচ্ছেন না, সেই যন্ত্রণাও হতে পারে। প্লেজার মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো। তাহলে দেখো, এখানে আমরা একটা লজিক্যাল চেইন পাচ্ছি। লজিক্যাল চেইন কিরকম বলছেন, প্লেজার মাইট কজ হার রিড, এই আনন্দ, প্লেজার মানে এখানে ডিলাইট, এই ডিলাইট, এই আনন্দ থেকে, মানে যখন ও শুনবে যে ওর প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার জন্য ভালোবাসা বিরহ যন্ত্রণার মধ্যে আছে এককালে ভালোবাসার মানুষটি, তখন ওর মনে হবে দেখি, একটু পড়ে দেখি ও কি লিখছে কবিতার মধ্যে, সেটাকে বলছে প্লেজার মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো। আর যখন পড়বে কবিতাটা, তখন ও জানতে পারবে। লজিক্যাল চেইন অফ কজ অ্যান্ড এফেক্ট, মানে এখানে এই যে প্রেম, সাহিত্যে নারীর অনুগ্রহ, রেনেসাঁ রেনেসাঁ ট্র্যাডিশন, নারীর অনুগ্রহ পাওয়াই যেন একটা চূড়ান্ত লক্ষ্য। নেক্সট লাইন আছে, নলেজ মাইট পিটি উইন, নলেজ মাইট পিটি উইন। দেখো সেই লজিক্যাল চেন এখন কন্টিনিউ হচ্ছে। ও জানতে পারবে, ও কবিতা পড়ে জানতে পারবে, জানতে পেলে কি হবে, পারলে কি হবে, বলা আছে পিটি উইন। তো ওর মধ্যে করুণার জাগরণ হবে, ওর প্রতি করুণা। কারণ যাই হোক, এখন পেনেলপ অপরের স্ত্রী হলেও প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসা স্যার ফিলিপ সিডনি, তাকে তো তিনি ভুলতে পারছেন না, ভুলতে পারেননি হয়তো। হৃদয়ের কোনায় লুকিয়ে আছে সেই প্রথম ভালোবাসার মানুষটির প্রতি তার সহানুভূতি, সেখান থেকেই বলা আছে পিটি উইন। নেক্সট বলা আছে পিটি গ্রেস অবডেন, পিটি গ্রেস অবডেন। এবার যদি পিটি হয়, তার জন্য করুণা হয়, সেখান থেকে কি আসবে, গ্রেস অবডেন। গ্রেস বলতে এখানে দ্য সেন্স অফ পিটি would insist her to have some favor for him, তার প্রতি করুণা হলো, করুণা থেকে তার প্রতি একটু সহানুভূতি, একটু সহানুভূতি জন্ম হবে। দেখো সেই লজিক্যাল চেনের কথা বলছি, লজিক্যাল চেইন। তো তা ওনার লক্ষ্য কি তাহলে, ওনার এককালের ভালোবাসা পেনেলপ, পেনেলপের কাছ থেকে একটু সহানুভূতি, যাকে স্টেলা বলছি আমরা এখানে, সহানুভূতি অর্জন করা। তো সেই লক্ষ্যে তিনি বেরিয়ে পড়েছেন এবং তিনি কি করছেন, তিনি কবিতা লিখতে বসেছেন। এইবার কবিতা লিখতে বসে কি হলো, আই শট ফিট ওয়ার্ডস, এখানে ফিট মানে কি, ফিট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট,
ফিট মানে অ্যাপ্রোপ্রিয়েট। এবার কবিতা লিখতে বসে তিনি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ খুঁজে বেড়াচ্ছেন। অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কি করবেন না, টু পেন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস টু ও। পেন্ট মানে কি, আমরা পেন্ট মানে জানি ছবি আঁকা, চিত্রাঙ্কন করা। পেন্ট, কার ছবি আঁকবেন? ও। ও বলতে এখানে আমরা সরকে বোঝাচ্ছি, এটা পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, সরকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। তো সর তাহলে যদি একটি মানুষ হিসাবে আমরা ভাবি, একটি নারী হিসাবে ভাবি, বা মানুষ হিসাবে ভাবি, তো এর মুখটা কেমন হবে? বলা আছে ব্ল্যাকেস্ট, ব্ল্যাকেস্ট একদম। এর মুখটা কিরম হবে? একদম কালো, সব থেকে কালো, ব্ল্যাকেস্ট বলা আছে। অ্যাকচুয়ালি কালো রংকে তিনি আন্ডার এস্টিমেট করছেন, এরকমটা মানসিকতা ওনার নেই। আসলে যখন আমরা দুঃখ মানে কালোকে যখন, কালারকে যখন সিম্বল হিসাবে ইউজ করি, তখন হোয়াইটকে আমরা ব্যবহার করি ফর বিউটি, আর ব্ল্যাককে আমরা ব্যবহার করি আগলি, এটা রিপ্রেজেন্ট করার জন্য। ওনার ইউরোসেন্ট্রিক মেন্টালিটিও থাকতে পারে। আমরা পোস্ট কলোনিয়াল ডিসকোর্সে দেখেছি ইউরোসেন্ট্রিক মেন্টালিটি থেকে ওরা, ইউরোপিয়ানরা আন্ডার এস্টিমেট করেন ব্ল্যাকদেরকে। নেক্সট বলা আছে দেখো, তো এখানে তিনি পেন্ট করতে চাইছেন, তাহলে এটাকে পেন্ট কেন বলছি? কবিতা অ্যাকচুয়ালি ওয়ার্ড পেন্টিং। যারা ছবি আঁকেন তারা রং তুলি নিয়ে আঁকেন, কবিতার ক্ষেত্রে এরা ভাষা দিয়ে ছবি আঁকেন। তো তিনি বসেছেন সেটা করতে। তো এটা মেটাফর হিসাবেও আমরা নিতে পারি। মেটাফর, we can take it as an example of metaphor. তো যখন তিনি বসে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পাচ্ছেন না, তখন কি করছেন? স্টাডিং ইনভেনশনস ফাইন। তিনি তখন পড়াশোনা শুরু করেছেন। কোনগুলোকে? এবার বলা আছে ইনভেনশন। আসলে কবিতা লেখাকেই এখানে, বা যে কোনো সাহিত্য রচনা, এটাকে ইনভেনশন হিসাবে দেখানো হচ্ছে। যারা বিজ্ঞান বিভাগের, তারা নতুন কিছু আবিষ্কার, সেটাকে ইনভেনশন হিসাবে দেখেন। সাহিত্যের ক্ষেত্রে নতুন কিছু কবিতা রচনা বা অন্য কোনো সাহিত্যকর্ম রচনা করলে সেটা ইনভেনশন। তো তিনি কি করলেন? তাহলে ফাইন ইনভেনশন দেখলেন। ফাইন বলতে কোনটা? ক্লাসিক্যাল রাইটিং। রেনেসাঁ পিরিয়ডে আমরা মানুষের মধ্যে টেন্ডেন্সি দেখেছি, মানে ইংল্যান্ডে যখন রেনেসাঁ এসেছিল তখন আমরা মানুষের মধ্যে টেন্ডেন্সি দেখেছি ক্লাসিক, মানে ইনক্লিনেশন ফর ক্লাসিক্যাল লিটারেচার। সেটার এক্সাম্পল আমরা এখানেও পাচ্ছি। তো তিনি ক্লাসিক্যাল মাস্টার্স যারা, পেত্রাক, ওভিড, এই ধরনের যারা বিখ্যাত ক্লাসিক্যাল রাইটার্স ছিলেন, তাদের লেখা তিনি পড়া শুরু করলেন। হার উইটস টু এন্টারটেন। তিনি কেন পড়াশোনা করছিলেন? টু টু এন্টারটেন স্টেলাস, মানে পেনেলপস intellectual appetite. So once again the poet's devotion is expressed. He offers his labor and pain for the sake of his lady's pleasure, and this is a typical Petrarchan dedication to love. এর পরের লাইনে, oft turning others' leaves to see if thence would flow. তো এখানে লিভস মানে কি? পেজেস। লিভস মানে এখানে পেজেস, পৃষ্ঠা। তো কাদের পৃষ্ঠা? বিখ্যাত সাহিত্যিক
তাদের সাহিত্যকর্ম, তাদের কবিতা বা অন্য কোনো সাহিত্যকর্ম, তার পৃষ্ঠা। এটাকে আমরা কি হিসাবে নিতে পারি? মিটোনমি। পেজ, পেজ মানে লিভস বলতে পুরো হোল বুককে বোঝানো হচ্ছে, পার্ট ফর হোল হিসাবে আমরা নিতে পারি। অপ্ট টার্নিং others' leaves to see if thence would flow some fresh and fruitful showers upon my sunburned brain. তো তিনি বসে লেখার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই লিখতে পারছেন না। ভাবলেন ক্লাসিক্যাল মাস্টার্সদের লেখা যদি পড়ি তাহলে সেখান থেকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পাবো, আর আমি কবিতা লিখে ফেলবো। মানে ঠিক যেমন কোলাজ যেমন হয়, এখান থেকে মানে টুকরো টুকরো ছবিকে একসঙ্গে জুড়ে দিয়ে একটা কমপ্লিট পিকচার তৈরি করা, সেভাবে তিনি করার চেষ্টা করছিলেন। বা এখান থেকে ওখান থেকে একটু টুকে নিয়ে একটা কবিতা লিখে ফেলবেন, সেটাও ভাবছিলেন, কিন্তু পাচ্ছেন না। তিনি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পাচ্ছেন না। সেটাকে, ওনার যন্ত্রণাটাকে বোঝাচ্ছেন কিভাবে? দেখো এখানে বলেছে, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্নড ব্রেন। তো নিজের মস্তিষ্ককে তিনি কার সাথে তুলনা করলেন? দীর্ঘদিন যদি বৃষ্টি না হয়, মাটি যেরকম ফুটিফাটা হয়ে থাকে, যেখানে নতুন গাছপালা জন্মানো, গাছের বৃদ্ধি হওয়া খুব মুশকিল, সেই অবস্থার সাথে নিজের বুদ্ধির তুলনা করলেন। তা ওই ফুটিফাটা মাটিতে যদি এক পশলা বৃষ্টি নেমে আসে, তাহলে ওই মাটিতে অবস্থিত গাছগুলো সজীব হয়ে ওঠে বা নতুন বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। তো ওই বৃষ্টি, তাহলে দেখো নিজের ব্রেনটাকে তুলনা করলেন ফুটিফাটা মাটির সাথে, আর ইন্সপিরেশন, পোয়েটিক ইন্সপিরেশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটাকে তুলনা করলেন কার সাথে? সাওয়ারের সাথে। খরাতে যেমন বৃষ্টি নেমে এলে পৃথিবী আবার পুনরুজ্জীবিত হয়ে ওঠে, ঠিক সেরকম। এটা উই ক্যান টেক ইট অ্যাজ মেটাফর হিসাবে নিতে। নেক্সট, বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ। কিন্তু শব্দগুলো স্পন্টিনিয়াসলি আসছিল না। স্পন্টিনিয়াসলি আসছিল না, মানে লিখতে বসলাম হুড়হুড় করে শব্দ চলে আসবে এরকম হচ্ছিল না, যেন শব্দ খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল। তো যখন তিনি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পাচ্ছিলেন না, তিনি কি ভাবছিলেন? ওয়ান্টিং ইনভেনশন স্টে। এই দেখো ইনভেনশন, এখানেও ইনভেনশন মানে কিন্তু ওই কবিতা রচনা, তিনি যে কাজটা করতে বসেছেন। তো তিনি ভাবছিলেন যে কবিতার রচনা তিনি থামিয়ে দেবেন, স্টে বলা আছে, আর লিখবেন না। আমরাও যেমন হয়, আমরাও যখন কবিতা লিখতে বসলাম কিন্তু ঠিকঠাক শব্দ মাথায় আসছে না, তখন সেই কাগজটাকে ছিঁড়ে মুড়ে চুড়ে বাইরের দিকে ছুঁড়ে দিলাম। ঠিক এরকম ওনার অবস্থা হচ্ছিল। ওনার কি মনে হলো? ইনভেনশন নেচারস চাইল্ড, ইনভেনশন নেচারস চাইল্ড, মানে ওই কবিতা লেখা, যেমন আমরা বলি না গড গিফটেড ট্যালেন্ট, কবিতা লেখাও তিনি ভাবছেন সবার দ্বারা হয় না, এটা একটা গড গিফটেড ট্যালেন্ট, নেচারস চাইল্ড সেজন্য বলা আছে। ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লো। স্টেপ ডেম মিনস হেয়ার স্টেপ মাদার। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা সৎ মা হন তারা তাদের সতীনদের সন্তানদের ভালোবাসতে চান না। তো সতীনদের সন্তানদের নিজেদের পথের কাঁটা বলে ভাবেন, তাই তাদেরকে প্রচন্ড মারধর করেন, নিষ্ঠুর আচরণ করেন। তাই সতীনের ছেলেরা সৎ মাকে দেখলেই পালিয়ে যান। কবির ক্ষেত্রে তাই হয়েছে। কবি যখন কবিতা লিখতে বসেছেন, অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলো ওনার মাথায় আসছে না। ঠিক যেমন সতীনের ছেলেরা তার সৎ মাকে দেখলে পালিয়ে যায়, ঠিক সেরকম ভাবে ওনার মাথা থেকে শব্দগুলো যেন পালিয়ে যাচ্ছিল। এটাকে আমরা আহ, এটাকে আমরা রেটরিকের ভাষায়
রেটরিকের ভাষায় এটা আমরা এখানে পার্সনিফিকেশন হিসাবে নিতে পারি। পার্সনিফিকেশন, কারণ এখানে দেখো ইনভেনশন আর স্টাডি এই দুটোকে জীবন্ত চরিত্র হিসাবে দেখানো হয়েছে। And others feet still seemed but stranger in my way. Others feet, এখানে ফিট মানে এখানে কিন্তু কবিতা। আমরা প্রসডিতে যে ফুট করি সেই একই রকম ভাবে আদার্স ফিট মিন্স আদার্স ক্রিয়েশনস, অন্যান্য কবিদের, অন্যান্য কবি কারা? অফকোর্স ক্লাসিক্যাল পোয়েটস। তাদের কবিতা যখন উনি পড়ছিলেন কেমন মনে হচ্ছিল? স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। তাদের কবিতা যখন পড়ছিলেন তখন তাদের কবিতাগুলো, বিখ্যাত কবি ক্লাসিক্যাল রাইটার্স, তাদের লেখাগুলো ওনার মনে হচ্ছিল যেন স্ট্রেঞ্জার্স। অ্যাকচুয়ালি দ্য পোয়েট could not feel quite at home with the works of other poets for his inspiration. যেন এগুলো যেগুলো পড়ছিলেন সেগুলো কোনোটাই ওনার কাজে লাগে না। Thus great with child to speak and helpless in my throes. ওনার অবস্থাটা কেমন হচ্ছিল? ওনার অবস্থাটা ছোট্ট শিশুদের, দেখো যারা ওই 1 বছর 1.5 বছর বা 2 বছরের মধ্যে যে বাচ্চাগুলো সবেমাত্র সদ্য কথা বলা শিখছে, সাইকোমোটর স্টেজ বলি, ওই স্টেজে দেখো সদ্য ওরা শিখছে কথা বলা, তো নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যতগুলো শব্দ দরকার সব শব্দগুলো হয়তো ওরা শিখেনি। তখন কি হয়? মনের ভাব ঠিকঠাক প্রকাশ করতে পারে না। মনের ভাব প্রকাশ করতে গিয়েও শব্দের অভাব অনুভব করে। কবিও ঠিক একই রকম শব্দের অভাব অনুভব করছিলেন এবং তিনি বলছেন হেল্পলেস ইন মাই থ্রোজ। শব্দগুলো যেন গলায় এসে আটকে যাচ্ছিল। উনি এক্সপ্রেস করতে পারছিলেন না, নিজেকে অসহায় অনুভব করছিলেন, যন্ত্রণা অনুভব করছিলেন। So this is the pang of creation is well indicated. এরপরে বলা আছে beating my truant pain, beating myself for spite. তো যখন তিনি লিখতে পারছিলেন তখন কি করছিলেন? beating my truant pain. truant মানে স্কুল ছুট বলি। তিনি ওনার পেনটাকে কার সঙ্গে তুলনা করলেন? স্কুল ছুট ছাত্রদের। ওই যে বেশ কিছু ছাত্র আছে আমরা দেখি যারা পড়াশোনায় মনোযোগী নয়, তারা স্কুলে যাচ্ছি বলে স্কুল ফাঁকি দিয়ে বাইরে কোথাও ঘুরতে চলে যায়। তো ওনার অবাধ্য ছেলে, এক কথায় বলতে গেলে ওনার পেনও যেন অবাধ্য। তো তিনি কি করছিলেন? তিনি কামড় দিচ্ছিলেন। ইট ইজ আ স্টেট অফ রেস্টলেসনেস। যেমন আমরাও কখনো কখনো যখন কোনো কিছু লিখতে গিয়ে স্পন্টিনিয়াস ওয়ার্ড ফ্লো যখন আসে না, তখন বসে বসে পেনের মাথা চিবাতে থাকে, অনেক স্টুডেন্ট চিবাতে থাকে, এরকম আমরা দেখেছি। তো সেটা উনি করছিলেন, বিটিং মাইসেলফ ফর স্পাইট। তো ওই উনি ভাবছিলেন পেনে বাইট করা তার মানে বিটিং মাইসেলফ ফর স্পাইট। স্পাইট বলতে এখানে তিনি কি বোঝাতে চাইছেন? ইট ইজ অ্যান্টাগনিজম। যেন ওনার ইনার সেলফ সেটাও ওনার সাথে সাথ দিচ্ছে না। দ্য পোয়েট অ্যাকচুয়ালি গ্রিউ অ্যাংরি উইথ হিমসেলফ ফর হিজ ফেলিওর। ওনার নিজের সোল যেন ওনার সঙ্গে সঙ্গ দিচ্ছে না। ফুল সেড মাই মিউজ, ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এটাই। ফুল সেড মাই মিউজ টু মি, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। তো এই মিউজ কে? অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, মিউজ ইজ দ্য গডেস অফ পোয়েট্রি, গডেস অফ মিউজিক। তো তিনি ওনার এই যে
প্রচেষ্টা, একনিষ্ঠ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দেখে ভগবানও যেন স্থির থাকতে পারলেন না, তিনিও ওনার সামনে প্রকট হলেন, হয়ে ওনাকে ভৎসনা করলেন, বলে দিলেন কিভাবে কবিতা লিখতে হয়। ওনাকে বললেন টু লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, মানে কবিতা লিখতে গেলে কি করতে হবে, এইভাবে ইন্সপিরেশন খুঁজলে হবে না, কি করতে হবে, নিজের অন্তর থেকে অন্তরের ভেতরে ঝাঁক দিতে হবে এবং সেখান থেকেই প্রকৃত কবিতা বেরিয়ে আসবে। মিউসের এটা একটা সরাসরি পরামর্শ। আসলে যারা কবিতা লিখবেন তাদের প্রত্যেকের জন্য, যারা নিউ পোয়েট তাদের প্রত্যেকের জন্য এটা একটা বার্তা। কবিতা লিখতে গেলে ইন্সপিরেশনের জন্য আমরা কখনো কখনো দিগ্ভ্রান্ত ভাবে এধার ওধার হাতড়ে বেড়াই, সেভাবে কবিতা লেখা যায় না। কবিতাটা বেরিয়ে আসে আমাদের নিজের আত্মা থেকে। তো ক্রিয়েটিভ পোয়েটিক ইন্সপিরেশন কামস ফ্রম হার্ট স্পন্টিনিয়াসলি। এবার তো এর রাইম স্কিমটা আমরা কেমন পাচ্ছি, যেমন প্রথম লাইনের শেষ শব্দ যেটা শো, শোর জন্য আমরা নিচ্ছি এ, এ আচ্ছা, শোর সাথে পেন এর উচ্চারণ মিলছে না, not the rhythmic one, that's why we are taking B, B খুব সহজে বেরিয়ে যাবে। নেক্সট 3 নম্বর লাইনটায় দেখো, নো, নোর সাথে কার ছন্দ মিলছে, শো, সেজন্য এটাকে আমরা আবার এ করব, এটা আবার এ করলাম। আচ্ছা, অবটেন, পেনের সাথে দেখো অবটেন মিলে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা আবার বি নিচ্ছি, বি। তাহলে প্রথম যে 4 লাইন পেলাম আমরা এখানে কি পেলাম, এ বি, এ বি। 5 নম্বর লাইনে দেখো ও, ও কার সাথে মিলে যাচ্ছে, শো, সেজন্য এটাকেও আমরা আবার এ লিখবো। নেক্সট আছে এন্টারটেন, কার সাথে মিলছে দেখো, পেন, অবটেন, এন্টারটেন, তাহলে এখানেও আমরা বি আবার লিখবো, বি। আচ্ছা, এরপরে আছে ফ্লো, কার সাথে মিলছে দেখো, শো, নো, ও, ফ্লো মিলে যাচ্ছে, তো এখানেও আমরা লিখবো এ। তারপর ব্রেন, এন্টারটেইন, ব্রেন, এটাও মিলে যাচ্ছে, তাহলে বি। তাহলে এই যে প্রথম 8 লাইন পেলাম, প্রথম 8 লাইনকে আমরা কি বলি, অক্টেভ। এই অক্টেভে আমরা কি রাইম স্কিম পেলাম, এ বি, এ বি, এ বি, এ বি। শেষটাতে কি পাচ্ছি দেখো, স্টে, কোনোটার সাথে মিলছে না, সেজন্য আমরা নতুন করে আবার একটা অক্ষর নিই, সি। তারপর আছে দেখো ব্লো, ব্লো কার সাথে মিলছে না, সেজন্য আমরা ডি নিলাম। আচ্ছা, তারপর ওয়ে, স্টে এর সাথে মিলছে, সেজন্য এটাকেও সি নিলাম। থ্রো, ব্লোর সাথে মিলে যাচ্ছে, সেজন্য এটাকেও ডি নিলাম। তাহলে কি পেলাম, সিডি, সিডি। এরপর শেষ দুটো স্পাইট কার সাথে মিলছে না, তা ই নিলাম, ই, এবং রাইট, এটাও ই, সরি, ই। তাহলে কি বেরোলো, এবি, 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 সিডি, সিডি, ই। তাহলে শেষ যে 6 লাইন, এটাকে আমরা শেষ স্টেট বলি, শেষ স্টেটে আমরা পেলাম যেটা সিডি, সিডি, ই, ই। সাধারণত যে পেত্রাকান সনেট গুলো হয়, এটাও তো একটা পেত্রাকান সনেট। তো এই পেত্রাকান সনেট গুলোতে যে আমরা ছন্দ দেখি, সেখানে আয়াম্বিক পেন্টামেটারে লেখা সেটা আমরা দেখি। এবার দেখো এই কবিতাটা সত্যি কি আয়াম্বিক পেন্টামিটারে লেখা, সেটা আমরা
দেখব। দেখো এখানে যদি আমরা একটু ডিটেল অ্যানালাইসিস করি, প্রথম লাইনটা দেখো, লাভিং ইন ট্রুথ, একটা লাইন বললেই তোমরা বুঝতে পেরে যাবে, লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ভার্স মাই লাভ টু শো, মাই লাভ টু শো। তো এখানে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে প্রসডির যে কাজ, প্রসডি কিভাবে করতে হয় আমি পরে আর একটা ভিডিও করে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের কি করতে হয়, এই প্রত্যেকটা শব্দকে সিলেবলে ভাগ করে নিতে হয়। ধরো লাভিং, লাভিং এটাকে যদি আমরা ভাঙি দুটো সিলেবল পাবো, ইন একটা সিলেবল, ট্রুথ একটা সিলেবল, অ্যান্ড একটা সিলেবল, ফেইন একটা সিলেবল, ইন একটা সিলেবল, ভার্স একটা সিলেবল, মাই একটা সিলেবল, লাভ একটা সিলেবল, টু টু একটা সিলেবল, সো একটা সিলেবল। এভাবে করলে আমরা কটা সিলেবল পাচ্ছি, লাভিং এর জন্য শুধুমাত্র দুটো, তারপর তার সব একটা, 2 3 4 5 6 7 8 9 10 11 12, দুটো মানে একটা লাইনে আমরা 12টা সিলেবল পেয়ে গেলাম। এবার এটাকে কি করতে হয়, স্ট্রেস মার্ক দিতে হয়, স্ট্রেস মার্ক। আমরা যখন পড়বো কবিতাটা তখন কিভাবে পড়বো, loving in truth and fain in verse my love to show। দেখো সব সময় the loving যদি আমি একটা ফুট ধরি, তারপর in truth একটা ফুট, and fain আরেকটা ফুট, in verse আরেকটা ফুট, my love আরেকটা ফুট, to show আরেকটা ফুট। তো এখানে দেখো কি হচ্ছে, লাভিং যদি আমি ভাঙি দুটো সিলেবল হচ্ছে, লাভিং শেষের শেষের অংশটাতে স্ট্রেস পড়ছে, তারপর ইন ট্রুথ এটাতে স্ট্রেস পড়ছে, অ্যান্ড ফেইন এটাতে স্ট্রেস পড়ছে, অ্যান্ড ইন ভার্স ভার্সে স্ট্রেস পড়ছে, লাভ স্ট্রেস পড়ছে, শোতে স্ট্রেস পড়ছে। তাহলে প্রথমটা হচ্ছে আনস্ট্রেস, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রেস। এইভাবে স্ট্রেস আনস্ট্রেস মার্ক গুলো আমরা দিয়ে থাকি। তো এইভাবে দেখতে গেলে তাহলে এটা কিসে লেখা আছে, আয়াম্বিক। আমরা যে ফুট গুলো পাচ্ছি এগুলো আয়াম্বিক, প্রথমে আনস্ট্রেস তারপর স্ট্রেস। আর এখানে আমরা টোটাল পাচ্ছি কটা, কটা ফুট পাচ্ছি, সেই হিসাবে আমরা এটাকে বলতে পারি আয়াম্বিক পেন্টামিটার। এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। বলে রাখা ভালো, পেত্রাকান সনেট যেগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হতে দেখতে পাই, উইথ সার্টেন ভেরিয়েশনস, কিছু ভেরিয়েশন থাকতে পারে। তো আশা করি তোমাদের পুরো কবিতাটা আহ, আহ, বুঝতে পেরেছো পুরো কবিতাটা। এবং if you find this lecture helpful, then don't forget to like, comment, subscribe, and share it with your friends. Your support encourages us to create more such content. Thank you.